আমি মনে করি নির্যাতিত মানুষের পক্ষে আমাদের সবার থাকা উচিত, যে কোনো রকম নির্যাতনের বিপক্ষে দাঁড়ানো উচিত। আমি মানি জয়নুল আবেদিন সাহেবের উপর যে অত্যাচার করা হয়েছিল, পরবর্তী বছরগুলোতে সেই সব কিছু বাদ হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্যে, বিশেষ করে জুলাই আগস্টে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে, 20 দিনের মধ্যে 1,500 লোককে হত্যা করা, তারপরে তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার মতো থাকে? আমি তো মনে করি এরকম কোনো ভাষাই নেই যার মধ্যে দিয়ে মনের ক্ষোভ প্রকাশ করা যায়, ঘৃণা প্রকাশ করা যায়, যার মধ্যে দিয়ে মানুষকে আবার জাগরিত করা যায় এবং বলা যায় এই অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে এইরকম করে ঐক্যবদ্ধ হওয়া। 15 বছর ধরে আমরা সেটা করেছিলাম এবং 15 বছর ধরে আমাদের সেই কার্যকলাপের ফলেই এইভাবে জুলাইয়ে মানুষ ঘুরে দাঁড়িয়েছিল। আর একটা কথা বললেন, এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান বলবেন কেন? উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতা, শিক্ষার্থী জনতার অভ্যুত্থান বলছে, মানে এটা বেশি করে জনতার অভ্যুত্থান ছিল। খুবই মজার ব্যাপার, কাউকে ছোট করে করবার জন্য বলছি না। এত বড় যে আত্মদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ তো মারা যায়নি, যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয় নয়। আমার বাড়ি বগুড়া, এই ঘটনার পরে আমি বগুড়ায় গেছি। যারা যারা জীবন দিয়েছেন তাদের কবরে যাব, ফুল দেব, শ্রদ্ধা জানাবো, ফাতেহা পড়ব এবং পরিবারের সাথে দেখা করব। 11 জন মানুষের খবর পেলাম। এই 11 জনের সবাই পরিশ্রমী মেহনতি মানুষ। একটা রিক্সাওয়ালা ছিল, একটা ভ্যান গাড়ি চালক ছিল, আরো অন্যান্য সাধারণ কর্মী কর্মচারী তারা ছিল। আমি একজনের কবর দেখতে গেলাম, আমার চোখে পানি এসে গিয়েছিল। যাবার পথ বলে কিছু নয়, একটা পাথারের মতো, পাথার মানে মাঠ, তার ভেতরে চোর কাটা অন্যান্য সব লতা গুলমের মতো আছে, সেগুলো পাড়ি দিয়ে সেই জায়গাতে গেলাম। বিশ্বাস করেন, চতুর্দিকে অন্তত 10টা টয়লেট, তার মাঝে তার কবর। আমার সাথে ওই এলাকার কিছু লোকজন গেছেন, আমি তাদের জিজ্ঞেস করলাম, এইখানে কবর দেওয়া হলো, আর কোনো জায়গা ছিল না? তার মা এবং তার একটা ভাই পাশে দাঁড়িয়েছিলেন, মাথা নিচু করে, আমরা যেরকম বলি অধবদল, সেরকম দাঁড়িয়েছিলেন। তারা দেখালো, আমি বললাম তাদের কোনো আত্মীয় স্বজন নাই? বললো ওই 2 জন ছাড়া তার পরিবারে কেউ নাই। আমি বললাম কেন এইখানে, এই জায়গায় 10টা টয়লেটের সাথে তার কবর কেন? তারা বললো যে তার লাশ যখন আসলো, আমরা গ্রামের লোক সেই লাশে কি করবো, 1 ছটাক জমি নাই করতাম। তার মানে নিঃস্ব সর্বহারা পরিশ্রমী একটা মানুষ মারা গেছে, তার কবর শেষ পর্যন্ত এলাকার লোকজন সবাই মিলে একটা জায়গা করে দিয়েছে, সেইখানে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সাথীরা এবং বন্ধুরা, পরিবেশ ভারী করবার জন্য আমি কোনো কথা বলছি না। 1 বছর পার হয়ে গেছে, এখন পরিবেশ ভারী করলেই কী লাভ? আপনার হৃদয়ে আরও বেশি বেদনা জাগালেই কী লাভ? আপনার চোখের পানি এনে আমি কি অর্জন করব? বরঞ্চ এইটা ভাবি, এইটা ভাবেন, আপনাদের সবাইকে ভাববার জন্য বলি। দেখেন, আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ কী? এই তো আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে। সেই তখন থেকে দেখছি, যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছেন 52 সাল থেকে আন্দোলন করছি, 1-2 অভ্যুত্থান তো হয়নি, আমাদের ভাগ্যের কী করে পরিবর্তন হয়েছে? তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছিলাম, আমরা আওয়ামী লীগ বদলে বিএনপিকে ক্ষমতায় বসাবো তার আন্দোলন করছিলাম, এক দল বদলে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছিলাম। আমরা দেশটাই বদলাতে চাই, সমাজটা বদলাতে চাই, আপনাদের ভাগ্য বদলাতে চাই। আমরা অনান্তরিক ছিলাম না, আমরা ধাপ্পাবাদ ছিলাম না, মিথ্যা কথা বলে ঘুরিয়ে বালিয়ে তাদের মধ্যে আন্দোলনে আনবার জন্য চেষ্টা করছিলাম না। আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম সবাই মিলে বসেছিলাম, কি করলে
দেশটা বদলাতে পারে। কি কর্মসূচি দিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান, মিছিল, মিটিং, বিক্ষোভ, বিদ্রোহের সাথে সাথে কীরকম করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম, এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 31 দফা। এই 31 দফার প্রতি এখনও আমরা অঙ্গীকারবদ্ধ। এই 31 দফার প্রতি আমি জানি বিএনপির নেতা জনাব তারেক রহমান প্রায় প্রতিনিয়তই বলছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই 31 দফার বাস্তবায়ন